ক্যান্টনমেন্টে কি হচ্ছে এটা নিয়ে প্রচণ্ড গুজবে সয়লাব হয়ে গেছে চতুর্দিকে নাকি। স্পেশালি এরপরে আমি কতগুলো আওয়ামী লেসপেন্সারদের ইউটিউবারদের কথাবার্তা শুনলাম, কি হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান কি এখনই ক্ষমতা দখল করে নিচ্ছে। এই যদি কি বলে জাতীয় ইয়াটা হয়, কি বলে 10ই জুন যে একটা একটা ডিক্লেয়ার করার কথা, যেখানে ইয়া হয়ে যাবে, কি বলে সংবিধান বিলুপ্ত হয়ে যাবে, সেকেন্ড রিপাবলিক বা এরকম কিছু একটা বিপ্লবের স্টেটমেন্ট ওর সামথিং না, এই মুহূর্তে মনে আসছে না, আমি জাস্ট ইয়া থেকে আসছি। সো এগুলো দেখে আমি মোটামুটি এখন নাকি এরকম একটা সিচুয়েশন, এটি জেনারেল ওয়াকারের লাস্ট চান্স। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এভরিথিং ইজ ভেরি কুল, এভরিথিং ইজ ভেরি কুল। কেউ কোনো ক্ষমতা দখল করতে যাচ্ছে না, এরকম কোনো সিচুয়েশন নাই। আমি কয়েকজন ইম্পর্ট্যান্ট সাংবাদিক দেখলাম। আমরা অলরেডি অ্যাকচুয়ালি করিডোর দেওয়া হবে কি হবে না এটা নিয়ে একদম কিছু না বুঝে আমি যে ভিডিওটা করেছি, এর মধ্যে অনেকে যেগুলো কমেন্ট দেখলেই বোঝা যায় সে পুরো ভিডিওটা না দেখেই কমেন্ট করতেছে। মানে কেউ অ্যাকচুয়ালি সমস্যাটা বুঝতে চাচ্ছে না, সমস্যাটা কি। সমস্যাটা যদি বুঝতে পারে, যে তখন বুঝতে পারবে যে এই করিডোরে হচ্ছে আমাদের একমাত্র আশা এই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য। এবং আমরা কোনো আমাদের মিলিটারি এঙ্গেজ করতেছি না, আমরা শুধু আমাদের বর্ডার পর্যন্ত দিয়ে দিব, তারপর হচ্ছে আরাকান আর্মির কাজ। এখানে আবার অফ দ্য রেকর্ড একটা কথা বলে দিই, অ্যাকচুয়ালি চায়না ইজ ওকে উইথ ইট। প্রফেসর ইউনুসের ডিপ্লোমেসি ইজ ফার্স্ট ক্লাস। জাতিসংঘে এবং চায়না যদি আমাদের বর্ডার পর্যন্ত করিডোর দেয়, আমরা যদি ট্রুপস ইনভলভ না করি বিয়ন্ড দ্য বর্ডার, চায়নার কোনো সমস্যা নেই। ইন্ডিয়ার সমস্যা আছে, ইন্ডিয়ার সমস্যা হচ্ছে তাদের জন্য। কারণ এর আগে আমি বলেছিলাম যে এই বার্মা অ্যাক্ট রিলেটেড যে কোনো কিছু ইনফরমেশন অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে গোপন রেখেছিল। এবং আবার মনে করে দিয়ে যে বারাক ওবামা যখন মোদির সাথে একবার দেখা করেছিল অনেক বছর আগে যখন আমেরিকাতে, তখন বারাক ওবামা বলেছিল যে 7 সিস্টার মধ্যে ক্রাইসিস হতে পারে। এখন সবাই আরেকটা জিনিস, আরেকটা নিউজে দেখলাম যে জেনারেল ওয়াকারুজ্জামান আর কি এই করিডোরের ক্ষেত্রে অনড়, সে করিডোর না দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাকে কনভিন্স করার চেষ্টা হচ্ছে, কনভিন্স করা যায় না। বুলশিট। জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলেছেন সেটা হচ্ছে এরকম একটা জিনিসে যারা স্টেক হোল্ডার তাদের মতামত নেওয়া উচিত ছিল, হুইচ ইজ আই সাপোর্ট। যে এরকম একটা করিডোর দেওয়ার আগে অ্যাকচুয়ালি জাতীয় পর্যায়ে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটা সভা, সেমিনার, সিম্পোজিয়াম করা উচিত ছিল, যেটা সরকার করে নাই। বাট আমি যেটা শুনেছি, জেনারেল ওয়াকারুজ্জামান বলেছে যে এটা নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করছে এনডিসির কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিন। আমরা সবাই জানি যে তিনি অ্যাকচুয়ালি ভারতের অজিত দোভালের সাথে টেক্সট মেসেজ আদান প্রদান করতে গিয়ে ধরা খেয়েছিলেন। এই জন্য বলেছিলেন যে জেনারেল ওয়াকারকে সহায় দিয়ে তাকেই বসাইতে, সে সব কিছু কন্ট্রোল করে ফেলবে। এনিওয়ে, তো ওখানে একটা প্রেজেন্টেশন হবে। আমি নিশ্চিত করেই বলতে পারি যে জেনারেল শাহিন যে প্রেজেন্টেশনটা করবেন ওটা ভারত বান্ধব হবে। বাট এনিওয়ে, এখানে সবচেয়ে ডিপ্লোমেসির সবচেয়ে স্ট্রং পয়েন্টটা হবে সেটা হচ্ছে আমরা চায়নাকে খেপাবো না। ওকে, চায়নাকে খাবো না, ওইটা আই এম শিওর। ওখানে যদি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল সাহেব থাকেন বা প্রফেসর ইউনুস থাকেন, ক্লিয়ারলি বলবেন চায়না ইজ ম্যানেজ। সো চায়না যদি ম্যানেজ হয়ে যায় এবং আমরা যদি বিয়ন্ড আমাদের বর্ডারে না যাই, এই করিডোর দিতে এবং মানবিক সাহায্য যেটা আমাদের মুসলিম ভাইদেরকে দিব, এটাতে কোনো সমস্যা নাই। এটা আমি মনে করি জেনারেল ওয়াকার অলরেডি রাজি হয়ে গেছেন বা বুঝেছেন। এবং উনি অ্যাকচুয়ালি ওনার এতদিন একটু বড় মাপের শু পরেছিলেন আর কি, ভারত এবং আপার সাইজের শু পরেছিলেন। বাট এখন বুঝতে পারছেন যে ওই শু তার পায়ে সেট হচ্ছে না। এক পার্টি যারা খুব চেষ্টা করতেছেন যে জেনারেল ওয়াকারকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, ভারতীয় মিডিয়াও চিৎলাচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু কেউই চেষ্টা করতেছে না আমার জানা মতে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা হইতে পারে, ওনাকে অ্যারেস্ট করা হইতে পারে। কেন আমি বলি, বিভিন্ন জায়গায় চাউর আছে যে আপার সাথে যে উনি কন্ট্যাক্ট করেন, এগুলা
এক পার্টি, দেশি বিদেশি অনেক পার্টি রেকর্ড করে রাখছে। আবার সেনাবাহিনীর মধ্যে একটা অংশ সে যে ভার্বাল কমান্ড দিয়েছেন ওটাও রেখে দিয়েছেন রেকর্ড করে আর কি। সো এখানে উনি একটু চিপার মধ্যেই আছেন ভালো মতোই, উনিও নিজেও বুঝতে পারছেন যে দ্যার ইজ এ থ্রেট। এখন তো তবুও তো ধাক্কায় ধুক্কায় ওনাকে হিরো বানাইতেছে লোকজন আর কি। তো উনি নিজের পজিশনটা একটা বুঝতে পারছেন। উনি চাচ্ছিলেন জেনারেল কামরুল, যিনি পিএসওএফডি, ওনাকে সরাই দিয়ে 9 ডিবের জিওসি, যিনি হচ্ছে আওয়ামী লীগ স্পন্সর, ওনাকে নিয়ে আসার জন্য প্রমোশন দিয়ে, যাক সরকার এটা মানে নাই, বলছি চুজ আদার জেনারেলস। এনিওয়ে, বাট এটা নিয়ে অ্যাকচুয়ালি পলিটিক্স করার কিছু নাই এখানে। আমি যদি বুঝে থাকেন, আমি অ্যাটলিস্ট আমার মিলিটারি ফ্রেন্ড কিছু, সিভিল ফ্রেন্ড কিছু, তাদের সাথে আমি যখন লাস্ট ভিডিওটা দিয়েছি, দেওয়ার পরে করিডোর নিয়ে অনেকের কনফিউশন ছিল যে করিডোরটা আসলেই আমাদের কাজ করবে নাকি পরবর্তীতে আমেরিকা ইউজ করবে কিনা। এইটা হচ্ছে যখন আমরা এই ডিপ্লোমেসিটা করব, মানে যখন মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিংটা হবে, তখন আমাদেরকে এর মাধ্যমে ডিপ্লোমেসি করে যত বেশি আদায় করা যায় আমরা আদায় করার চেষ্টা করব। এইটাই হচ্ছে ডিপ্লোমেসি। বাট আমরা অ্যাকচুয়ালি ডিপ্লোমেসিতে পিছিয়ে বলবো না, আমি বলবো যে আমাদের যে সমস্ত লোকগুলা থাকে ডিপ্লোমেসিতে যারা অনেস্ট, তাদেরকে ঠিক জায়গাতে নেওয়া হয় না। কারণ কি, আমাদের পলিটিক্যাল লোকজন সবসময় তার পছন্দের লোকটাকে দেয়, যে এই জিনিসটা বুঝে কিনা। আর আমাদের পছন্দের লোকরা দেখলে, আমরা তো অলরেডি দেখতেছি যারা এখন উপদেষ্টা আছেন, অনেকের নামেই এই পদবি ব্যবহার করে ফায়দা লোটার গল্প টল্প শোনা যায়, এবং এক্স্যাক্টলি তাই হয়। মনে করেন যে আমরা এখন প্রতিবেশীর সাথে একটা চুক্তি করব, দেখা যাবে প্রতিবেশীর দরকে করবে কি, তাকে ব্যক্তিগতভাবে একটা বিশাল একটা লাভের একটা অংশ দিয়ে দিবে কনভিন্স হয়ে। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমরা আমাদের প্রতি এই সমস্ত জায়গায় যে প্যাট্রিয়ট লোক দরকার, এই প্যাট্রিয়ট লোকরা ওই পর্যন্ত যাইতেই পারে না। কারণ রাজনৈতিক দল এদেরকে মানে মানে তাদের পা না চাটলে তো ওই পর্যন্ত যাইতে দিবে না। এটাই হচ্ছে আওয়ামী, এবং আমি বলবো এর আগের যারা ছিল তারাও একদম এক্সক্লুসিভলি যে তাদের আমি বিএনপির কথাই বলবো যে তাদের এক্সক্লুসিভলি তাদের সিনিয়র লিডারশিপে ছিল, কিন্তু তারা যখন লোকজনকে সেট আপ করছে, তার ওই যে বিভিন্ন দলীয় টলীয় থেকে এর মধ্যেই ভেজাইলের লোক সবসময় ছিল, এবং তারা অ্যাকচুয়ালি আমাদের ডিপ্লোমেসিটাকে ঠিকমতো দেয় নাই। একটা খুব পপুলার কথা যে আমি অ্যাকচুয়ালি আমার ভিডিও অনেকে শেয়ার করে, তো ওখানে আমি দেখতেছিলাম যে আমি আমেরিকার এজেন্ট, সিআইএর এজেন্ট। আমি এর আগে এটা বলেছিলাম যে সেটা হচ্ছে, আমার সাথে যদি আমেরিকার ইন্টারেস্টটা মিলে যায়, আমার ইন্টারেস্ট আর আমেরিকার ইন্টারেস্ট যদি মিলে যায়, আমি এটার ফায়দা কেন নিব না? অবশ্যই ফায়দা নেব। একটা জিনিস দেখেন যে আমরা জাপানের কথা জানি না, জাপানে আমেরিকা কি করেছে, 2টা নিউক্লিয়ার বোম ড্রপ করেছে, তাই না? আচ্ছা, নিউক্লিয়ার বোম ড্রপ করার পরে তাদের সাথে কি আমেরিকার সম্পর্ক, আমাদের পাকিস্তানিরা আমাদের 3 লক্ষ নাকি মার্চে যে অত্যাচার করছে, তাকেই আমাদের ইয়া স্যার, কি বলে নামটা, জাফর স্যার, তার নাকি দাঁত ব্রাশ করতে হয় শুনতে হলে। অ্যাটম বোমা মারলে উনি কি করতো মানে জানি না, মানে আতর গোলাপ দিয়ে উনি প্রতিদিন গোসল করতো তখন, যদি পাকিস্তানিরা আমাদেরকে যদি অ্যাটম বোমা মারতো আর কি। দেখেন, জাপানের সাথে তাদের ডিপ্লোমেসি হওয়ার পরে তাদের একটা বেজ আছে জাপানে, কিন্তু এখনও আমেরিকানদের বেজ আছে। তারা কিন্তু এখন টেকনোলজি, ইন্ডাস্ট্রি সবকিছু অনেক আগে গেছে, তাই না? এবং তাদেরকে বোমা মারছে। তো ওদের সাথে কি এখন আমেরিকার গুড টার্মস নাই? তাদের যে উন্নয়নের ধারা, এটা কি জাপানি টেকনোলজি অ্যান্ড আদার থিংস কেন এটা করছে? হিসাব খুব সোজা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তারা দেখছে যে চায়না উইল বি ইমার্জিং পাওয়ার, রাশিয়া, সাউথ কোরিয়া, এই কমিউনিস্ট ব্লক, এদের প্রেশার থেকে বাঁচার জন্য তার একটা সাপোর্ট দরকার। তারা তখন আমেরিকার সাপোর্টটা নিয়েছে। তারা ভালোভাবেই জানে যে আমেরিকা যদি এখানে চলে যায়, যদিও হ্যাঁ আমেরিকা জোর করে ওখানে বেচ করেছে, কিন্তু কথা হচ্ছে ওই যে জোর করেছে ওইটার ফায়দাটা নিয়েছে। সেম উইথ দ্য সাউথ কোরিয়া, সেম উইথ দ্য কোরিয়ান ওয়ারের পরে তাদের যে পজিশনটা ছিল, তাদের অর্থনীতি ভেঙে গিয়েছিল সব কিছু, তখন তারা সিকিউরিটির জন্য আমেরিকার সাপোর্ট তারা নিয়েছে।
নিয়েছে, এবং এই কারণে তারা পরবর্তীতে ইনভেস্ট করেছে টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আলাদা থেকে। এবং আজকে তারা কোথায় চলে গেছে, কোথায় চলে যাওয়ার পরে এখন তো তাদের আমাদের শেখ হাসিনা যে বলতো আমাদের কি বলে ইয়া নিয়ে যাচ্ছে, কি বলে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে। বাট কথা হচ্ছে সব কিছুর মধ্যে জিনিস হচ্ছে ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি আপনি একটা জিনিস করে দেখেন যে আমরা যখনই বলি আমেরিকার বন্ধু থাকলে, আমি কয়েকটা দেশের নাম লিখে আসি, যে মনে করেন যে সোমালিয়া, ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইরান, লিবিয়া, লাইবেরিয়া, ভেনেজুয়েলা, সার্বিয়া। আচ্ছা, এখন আরেকটা সেট অফ কান্ট্রির দেশ আছে, প্রথম দল আর দ্বিতীয় দল। সাউথ কোরিয়া, জাপান, তুরস্ক, সৌদি আরব, ইউকে, লিথুনিয়া, কাতার, ইউএই, জার্মানি, ফ্রান্স, সিঙ্গাপুর, ইসরায়েল, ভিয়েতনাম, তাইওয়ান। এদের সাথে তো আমেরিকার ভালো সম্পর্ক, এদের অনেকের সাথে ওরা যুদ্ধ করছে, আফগানিস্তানের সাথেও যুদ্ধ করছে, ভিয়েতনামের সাথেও যুদ্ধ করছে, তাই না? এখন আফগানিস্তানের সাথে আমেরিকার কি সম্পর্ক? আর ভিয়েতনাম আমেরিকার সাথে যুদ্ধ করার পরেও তাদের ডিপ্লোমেসির কারণে, তাদের গুড রিলেশনের কারণে আজকে তারা কোথায় পৌঁছে গেছে? ইটস বিকজ অফ ডিপ্লোমেসি। এটা কথা হচ্ছে এই যুগে যে কোনো কিছুই আমি আমার লাভটা দেখবো, আপনি আপনার লাভটা দেখবেন, সিম্পল। এই যে সৌদি আরব, ইউএই, কাতার, এরা ইরান, ইসরায়েল থেকে যে একটা অ্যাগ্রেশন আসার কথা ছিল, এটা কভার দেওয়ার জন্য তারা আমেরিকানদের সাথে ইয়া করছে। জার্মানকে তো প্রায় ধ্বংসই করে দিছে। জার্মানের সাথে, তারপরে আমেরিকানদের সাথে তাদের এখনো ভালো সম্পর্ক। মানে মোট কথা হচ্ছে ডিপ্লোমেসি এমন একটা জিনিস, যখন দেখেন যে আমেরিকা যখন নিজেরা ব্রিটিশদের কাছ থেকে যখন স্বাধীন হয়েছিল, জাস্ট তা যখন সারেন্ডার সেরিমনিটা হয়, আমাদের দেশে সারেন্ডার সেরিমনি হইলে তো আমরা তাদের উপর, ওই সারেন্ডার সেরিমনিতে কিন্তু লর্ড কর্নওয়ালিস কিন্তু হাজির ছিল না। ব্রিটিশরা কিন্তু তাদেরকে প্রেশার দেয় নাই। কারণ কি? তারা জানে যে ফিউচার যেটা হবে এই দেশটায় যা হবে, এদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন, এদের সাথে ট্রেড হবে, ইয়া হবে, এবং ডিপ্লোম্যাটিক রিলেশন চালু রাখতে হবে। কিন্তু আমাদের ভিতরে ঢুকাই দিছে এরা রাজাকার, এরা ভারতের দালাল, এরা পাকিস্তানের দালাল, এরা অমুকের দালাল, এরা আমেরিকার দালাল। এখানে হচ্ছে এই যুগে কেউ বন্ধু কেউ শত্রু না। আমাকে হিসাব করতে হবে আমার জন্য যেটা লাভ, আমার জন্য যেটা লাভ। এই মুহূর্তে আমাদের জন্য করিডোর লাভ, এটা আমি আগেই বলে দিয়েছি, আগের ভিডিওতে বলেছি। সো এখানে আমেরিকা এখন এই করিডোর দিয়া তারা যদি অস্ত্র নেয় পরবর্তীতে ইনিশিয়ালি হবে না, এটা আমি শিওর। এবং এই চুক্তিটা যখন সই হয়, এবং এই কি বলে আরাকান আর্মির লজিস্টিক দরকার হয়, এই লজিস্টিকের জন্য এই জিনিসটা শুধু আরাকান ওইখানকার দেশের মানুষের জন্য। সো এই মানুষের মধ্যে আরাকান আর্মিও পড়ে, সিভিলিয়ানও পড়ে। সো এটা যদি আমরা দেই তাহলে ওখানে দুর্ভিক্ষ হবে না, আমাদের আরও নতুনভাবে শরণার্থী আসবে না, এবং আমরা এই সুযোগে এইটার সাথে এই করিডোর ব্যবহার করে আমরা, এইটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং উইথ চায়না অ্যান্ড ইন্ডিয়া, এটাতে রাজি হয় নাই, কারণ ইন্ডিয়ার ওই কালাদার প্রজেক্ট জন্য। সো আমার মনে হয় যে আমরা যদি চায়নাকে ম্যানেজ করতে পারি, ইন্ডিয়াকে আমাদের পোছার দরকার নাই। এবং ইন্ডিয়া চতুর্দিকে আসে, ইন্ডিয়ার থেকে ইয়া করার জন্য যেভাবে জাপান, জার্মানি, এরা যখন আমেরিকার সাপোর্ট নিয়ে তারা এই পর্যন্ত এসছে, আমরা কি বলে ইন্ডিয়ার অ্যাগ্রেশন থেকে বাঁচার জন্য আমরা যদি ইফ উই লিন উইথ আমেরিকা, তাহলে আমরা এই প্রথম যারা ইয়া করেছে জিওপলিটিক্যাল সিচুয়েশনে, যারা ডিপ্লোমেসি পরবর্তী আমেরিকার সাথে যুদ্ধ করার পর ডিপ্লোমেসির কারণে তাদের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে। কিন্তু ভিয়েতনামের তো ভালো হয়েছে, শুধু ভিয়েতনাম না, আরও অনেক দেশের, এখানে এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। আমি যে দেশগুলোর নামগুলো বললাম, পরবর্তীতে অনেকের সাথে যুদ্ধ করছে, জার্মানির সাথে যুদ্ধ করছে, জাপানের সাথে যুদ্ধ, তাদের সাথে ভালো সম্পর্ক, এবং তাদের এই সুপার পাওয়ারদের সাথে সম্পর্কটা রেখে তাদের ফায়দা লুটছে। এই ফায়দাটা আমরা এখন লুটতে পারি, এবং প্রফেসর ইউনুসের দ্বারা এটা সম্ভব। এটা জাস্ট আমাদেরকে বুঝতে হবে। একটা জিনিস সিম্পলি দেখেন যে এই করিডোরটা যদি আমরা দেই, তাহলেই এই শরণার্থীগুলো ফেরত যেতে পারবে, হয়তো বা যেতে পারবে না, কিন্তু যে একটা সুযোগ তো পাওয়া গেল, সুযোগটা আমরা কেন ব্যবহার করব না? আর বন্দর নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। বন্দর নিয়ে যেটা হচ্ছে, এটা দেখেছেন যে এই বন্দরের এই ডিপি ওয়ার্ল্ড কিন্তু 2020-এই আওয়ামী লীগ সরকারকে প্রস্তাবটা দিয়েছিল। আই এম শিওর যে ওখানকার সময়ের যারা প্যাট্রিয়ট ছিল তারা চেয়েছিল যে এটার মধ্যে যে দুর্নীতি যেগুলো হয়, এখন আপনারা ক্লিয়ার দেখেছেন যে ব্রিগেডিয়ার শাখাওয়াত অলরেডি একটা প্রেস কনফারেন্সে চ্যাট দেখিয়েছে যে যারা ওখানে করতেছে, ওখানের মধ্যে এনআরকিউ তৈরি করার একটা চেষ্টা করতেছে। বাট কথা হচ্ছে এখানে হলে দুর্নীতিটা কমবে, আমাদের
একটা বিদেশি ভেসেল এখানে এসে আনলোড করে আবার চলে যেতে সময়টা কম লাগবে। আমাদের এই যে এখানে যে পরিমাণ দুর্নীতি হয়, এই দুর্নীতিটা যদি মানে ৳১০০ দুর্নীতি যদি এর আগে হইতো, ৳১০০ যদি আই এম সিউর এই নতুন সিচুয়েশনে দেখবেন ৳৫০০ আমরা রেমিটেন্স হিসেবে পাবো। আমার কাছে যেটা মনে হয় আরকি। আমি আমি জাস্ট লেম ল্যাঙ্গুয়েজে বললাম। বাট আমি যে সমস্ত স্টাডি এটা নিয়ে আমি পড়লাম তাতে। সো এখানে প্রফেসর ইউনুস যে কাজটা করতেছেন এটা এই করিডোর এবং পোর্ট ২ টাই আমাদের দেশের ভালোর জন্য। এখানে আ পলিটিক্স করার কিছু নাই। যারা আওয়ামী লীগ স্পেন্সার বলতেছেন যে জেনারেল ওয়াকার একদম স্ট্রং করিডোর দিবে না, দ্যাটস রং। কিছুদিন পরেই জিনিসটা বুঝতে পারবেন যদি একটা প্রেজেন্টেশন হওয়ার কথা আমি যেটা শুনেছি আরকি। আ হ্যাঁ, প্রফেসর ইউনূসের অ্যাকচুয়ালি সরকারের উচিত ছিল সব স্টেক হোল্ডারদের সাথে এটা নিয়ে আলোচনা করা। বাট হ্যাঁ, এটা বলার পরে একটা আলোচনা হবে। বাট আমি যেটা বলছি সেনাবাহিনী যে আপনাদের এত চিন্তার কোনো কিছু নাই। সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্যাট্রিয়টিক সেনাবাহিনী। হ্যাঁ, তাদের জেনারেল যারা আছে এর মধ্যে অনেকেই আছে ২০, ২৫, ৩০ আ তারা এখনো ভারতের প্রতি এক পার্টি লয়াল আছে। ওইটাই আমরা ক্লিন আপ করার চেষ্টা করতেছি। আমি আ সবাই আমাকে মানে অন্যান্য জায়গায় আমার ভিডিও যেহেতু বিভিন্ন জায়গায় শেয়ার হয়, বলতে থাকে যে আমি আর্মিতে চাকরি করি আমি আর্মি এগেইনস্ট এ বলি না। আমি বলি জেনারেল ওয়াকারের এগেইনস্ট এ। যারা গুম খুনের সাথে জড়িত তাদের এগেইনস্ট এ। বাংলাদেশ আর্মিতে আমি ২৮ বছর চাকরি করেছি। দিস মাই লাইফ। এবং আর্মিকে ভালোবাসি দেখেই আর্মির যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি পরিবর্তন করার জন্য যারা এই ধরনের কাজ করেছে, যারা ভারতের সাথে করেছে অলরেডি আমি বলেছিলাম যে ব্রিগেডিয়ার আফতাব এটা কয়েকদিন পরে আপনারা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন এবং তার এগেইনস্টে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ একটা সেনাবাহিনীতে চাকরি করে পাশের দেশের লোকজনের সাথে অজিত দোভালের সাথে টেক্সট মেসেজিং করা, এটা একটা দেশদ্রোহিতার কাজ, দেশদ্রোহিতার কাজ। আমরা চাই না বাংলাদেশের মধ্যে দেশদ্রোহী হোক, থাকুক সেনাবাহিনীর ভিতরে। আমি এইটুকু বলতে পারি আপনাকে যে অলরেডি বাংলাদেশের ডিফেন্স সিস্টেম অ্যাডভান্স করার জন্য প্রফেসর ইউনূস সরকার কাজ করতেছে। অলরেডি এয়ারফোর্সের চিফ টার্কিতে আছে, বিভিন্ন নতুন এয়ারক্রাফট কেনা হবে, এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হবে এবং আমাদের এখন পর্যন্ত যা আছে সবকিছুই ভারতের কাছে হিসাব ছবি দেওয়া আছে। তাদের সবকিছু এটাই আমাদেরকে দেশকে আমাদের যে লিডারশিপ বিক্রি করে দিছে এটাই। বাট গুড নিউজ ইজ আমাদের জুনিয়র অফিসার যারা আছে, মিড লেভেল যারা অফিসার আছে তারা দে আর প্যাট্রিয়ট। তারা সোল্ড আউট হয় নাই। জেনারেল ওয়াকার ইচ্ছা করলেই কোনো কিছু করতে হবে না। কালকে সকালবেলা সেনাপ্রধানের একটা দরবার আছে। আপনার মনে আছে কিনা 3rd আগস্টে একটা দরবার নিয়েছিল। আমি আশা করি উনি রুটিন কথাবার্তাই বলবেন ওখানে। আমার মনে হয় না তিনি এমন কোনো কিছু করবেন এবং করলে উনি কোনো সাপোর্ট পাবেন না। তিনি 3rd আগস্টের মধ্যে যেরকম হয়েছিল ওরকমই হবে। সো আপনাদের অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নাই। শুধু এইটাই যে যারা এই করিডোর এবং ইয়াকে নিয়ে দেশ বিক্রি করে দিতেছে, ইটস নট দেশ বিক্রি। এটা হচ্ছে আমেরিকার ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্ট কোইনসাইড করতেছে এবং আমরা ডিপ্লোমেসি করে এর থেকে সবচেয়ে বেস্ট জিনিসটা নিয়ে আসবো এবং এইগুলা করতে হচ্ছে স্মার্ট লোক দিয়ে, জিও পলিটিক্স যারা বুঝে, যারা দেশের স্বার্থে কাজ করতে পারবে। এই যে মনে করেন যে যারা খলিল রহমান উনি কিন্তু জানেন ইউএন কিভাবে কাজ করে। সো দীর্ঘদিন উনি একদম হায়েস্ট লেভেলে ছিলেন P5 ইয়াতে। উনি আবার কি বলে ইউএনের সেক্রেটারি জেনারেলের টাইপ ছিলেন, ক্লোজ পার্সোনাল স্টাফ ছিলেন। সো উনি সব কিছু জানেন। উনি জানেন যে এরকম যদি লজিস্টিক দেওয়া হয়, একটা বেজ হয়, বেজের পাশে শরণার্থীদের জন্য কেস হয় একই ইয়াতে। সো এইটা উনি যেহেতু এটার অভিজ্ঞতা ওনার আছে, উনি হায়েস্ট লেভেলে এটা ডিপ্লোমেসি করে এই প্রসেসটা শুরু করে দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আমরা এখন প্রফেসর ইউনূসের সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রাখবো, এটাই আমার বক্তব্য ছিল। এবং সেনাবাহিনী নিয়ে আপনাদের ইনশাল্লাহ কোনো চিন্তা করার কিছু নাই, এভরিথিং ইজ ফাইন।